আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, যাদের 5 জনই বাংলাদেশি। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির সাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবাইর আহমদ এবং কাদের আহমদ। তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে তারা প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দূতাবাস। দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 2:45টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মালয়েশিয়ায় 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী 22 জুন রাতে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক বাংলাদেশ ছেড়েছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। তাকে স্বাগত জানাতে সেখানে কি ধরনের প্রস্তুতি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বলা যায় কিছুক্ষণ পরেই, অর্থাৎ মালয়েশিয়ার সময় 9:30টায় এখানে কুয়ালালামপুর যে রাজধানী রয়েছে সেই বিমানবন্দরে তিনি পৌঁছাবেন। এরপর তিনি একটি অনানুষ্ঠানিক একটি বৈঠক রয়েছে, সেখানে সুধী সমাবেশ বলা যায়। এই যে রাজধানীর কুয়ালালামপুর একটি 5 তারকা হোটেলে তিনি, সিংগ্রালা যে হোটেল, সেখানে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। আপনি জানেন 23 সদস্যের প্রতিনিধি দল এখানে আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, যেখানে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, 2 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ 23 সদস্যের প্রতিনিধি রয়েছেন, যেখানে কালকে মূল বৈঠক হবে। আমি এই জায়গাটা একটু দেখাতে চাই, যেটা পুত্রজায়া প্রশাসনিক রাজধানী, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন সকাল স্থানীয় সময় 8:30টায়, যেটি এরপরেই একটি যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এরপর তিনি এখানে একটি মধ্যাহ্নভোজে অংশ নেবেন, যেখানে তার সরকারি বাসভবন ডক্টর আনোয়ার ইব্রাহিমের, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, সেখানে তারেক রহমান মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মধ্যাহ্নভোজ শেষেই তিনি এই পুত্রজায়া ত্যাগ করবেন। সেখানে তিনি মালয়েশিয়ার যে রাজা রয়েছেন তার সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা নির্ধারিত হয়নি। আসলে পিএম অফিস থেকেও আমাদের কিছু জানানো হয়নি। কিন্তু তার আরেকটি আনুষ্ঠানিক বৈঠক রয়েছে, যেটি হচ্ছে মালয়েশিয়ার 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের, শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন আগামীকাল মালয়েশিয়ান সময় 2টায়। তো আজকের এই প্রধানমন্ত্রীর সফর, এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা উচ্ছ্বসিত, উদ্বেলিত। তারা বলছেন দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশে আসছেন, যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 2025-এ গত বছরে এসেছিলেন এখানে রাষ্ট্রীয় সফরে, কিন্তু তারা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যে তারেক রহমান এখানে আসছেন, তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথাগুলো তারা বলছেন। বিশেষ করে আপনি জানেন এখানে শ্রমবাজারের বিষয়ে 2023 সালে বাংলাদেশের যে শ্রমিকরা এখানে আসতো, তাদের শ্রমবাজার বন্ধ হয়ে রয়েছে এবং নতুন কলিং বিষয়ে যারা আসতে চান তারা, এবং এখানে অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না, যারা অবৈধ অভিবাসী রয়েছেন তাদের ভিসা জটিলতা যাতে কাটানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে কথা বলবেন। শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে, আপনি জানেন প্রায় 11,000 শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন, তাদের যে সমস্যাগুলো আছে সেই বিষয়ে তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেই বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন, আমরা যাদের সঙ্গে কথা বলেছি। মোট কথা বলা যায়, তাদের এখানকার যারা বাংলাদেশি কমিউনিটির প্রবাসী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশাগুলো যেটি রয়েছে সেই বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমান কথা বলবেন। নিশি বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী সরকারি সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু। অবশেষে জানা গেল ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের তৎকালীন রানার সেনা সদস্য ইমরুল কায়েস। নিশ্চিত করেন গুমে জড়িত ছিলেন জিয়াউল আহসান। 30টিরও বেশি গুম এবং ক্রসফায়ারের লোমহর্ষক বর্ণনা দেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম আলোচিত ঘটনা।
তিনি কোথায় ছিলেন, কিভাবে গুম হন এবং কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্ন নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা হলেও এতদিন এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসতে শুরু করে। রোববার র্যাবের টিএফআই সেল সংক্রান্ত এক মামলার সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক রানার ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলীকে গুমের আগে ও পরের বিভিন্ন ঘটনার বর্ণনা এবং এর পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। এদিন ইমরুল কায়েস আরও কয়েকটি গুম ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তবে তার সাক্ষ্য অনুযায়ী 7টিরও বেশি ঘটনায় 30 জনের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। মরদেহ কিভাবে নদীতে ফেলে দেয়া হতো সে বিষয়েও আদালতে বর্ণনা দেন তিনি। জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে। কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে ইলিয়াস আলীকে গুমের ঘটনা এই প্রথম কোনো আদালতের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হলো। এখন ইমরুল কায়েসকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে আরও 2 বছর সময় লাগবে, একথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানে সিপিডির জাতীয় বাজেট সংলাপে তিনি জানান, বাজেট প্রক্রিয়া শেষ করতে 6 মাস সময় প্রয়োজন হলেও 1.5 মাসের মধ্যে করা হয়েছে। জানান, বর্তমানে বেসরকারি খাতে বড় সমস্যা গ্যাস ও বিদ্যুৎ সংকট। উচ্চ সুদে ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এমন অবস্থায় বাজেট সহায়তায় ব্যাংক খাত থেকে কম ঋণ নেওয়ার চেষ্টা করবে সরকার। একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই হামের প্রাদুর্ভাব ঘটে, তবে এর জন্য তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, 3 থেকে 4 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি। আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কেউ নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, একথা জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব 2-এর অধিনায়ক নইমুল হাসান জানান, মোহাম্মদপুরের পুলিশের উপর হামলার মামলায় 2 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে ওই চক্রের সক্রিয় সদস্য ও 14 মামলার আসামি সোহেলকে। জব্দ করা হয়েছে বিদেশি অস্ত্র। এদিকে সকালে রাজধানী মোহাম্মদপুরে মিছিলের সময় আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মী। আমরা কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। উজানের ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে, তলিয়ে গেছে কোম্পানিগঞ্জের সাদা পাথরের পর্যটন এলাকা। দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। যদিও বিপদসীমার নিচে রয়েছে পানি, তবে তিস্তা পাড়ের কিছু নিচু এলাকার রাস্তাঘাট ও চরের ফসলি জমি ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে 5 জেলায় বন্যা দেখা দিতে পারে।
হাম পরিস্থিতি খবর জানাবো। হাম এবং উপসর্গ নিয়ে আজও প্রাণ গেছে 3 শিশুর। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1063 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত 15 মার্চ থেকে সারা দেশে হাম উপসর্গে মৃত্যু হয়েছে মোট 587 শিশুর, আর আক্রান্ত হয়ে আরও প্রাণ গেছে 93 শিশুর। এছাড়া 24 ঘন্টায় 62 শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 1001 জন। এছাড়া 15 মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগের সংখ্যা 92,790, আর নিশ্চিত হামরোগের সংখ্যা 11,011। চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঘোষণা 25 মে 2026 থেকে কার্যকর হবে। বিদেশি ব্র্যান্ডের মোড়কে ভেজাল শিশু খাদ্যের সয়লাব, এ নিয়ে চ্যানেল 24-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় রাঙামাটি সদরের বনরূপা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বনরূপার ফ্রুটস অ্যান্ড ডেটস নামক দোকানে পাওয়া যায় অস্ট্রেলিয়ান অর্গানিক এবং কানাডার অর্গানিক রোলড বেবি ওটসের নকল পণ্য। নকল শিশু খাদ্য বিক্রির অপরাধে দোকান মালিককে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুতই কার্যকর হবে। গেল বছরের 18 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।